শারীরিক অবস্থার কারণেই খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব, উন্নতিতে আশাবাদী চিকিৎসকরা, গুজব না ছড়ানোর আহ্বান। 16 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি ত্রিশালে, নেই অবকাঠামো ও রাস্তাঘাট, বেকারত্ব কমানোর প্রতিশ্রুতি প্রার্থীদের। সীমান্তে হত্যা বন্ধে ভারতের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরি, মন্তব্য বিশ্লেষকদের। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা লঙ্ঘন বিচার, নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমতি, জনস্বাস্থ্যের জন্য হুমকি। ঝালকাঠিতে বিদ্যালয়ের পাশে চলছে অবৈধ ইটভাটা, পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকিতে ঘুষ দিয়ে ম্যানেজের চেষ্টা মালিকপক্ষের। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আজ থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেবে সরকার, প্রতিদিন এলসি খোলা যাবে 50টি। এবং দীর্ঘমেয়াদে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে খুশি মোহাম্মদ আশরাফুল, আসন্ন বিশ্বকাপ নিয়ে রয়েছে আলাদা গেম প্ল্যান। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়টি তার শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, বেগম জিয়ার সুস্থতা নিয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এর চেয়ে জটিল অবস্থা থেকে ফিরে এসেছেন তিনি। খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বানও জানান জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার বিকাল 3:20 চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন তার পুত্রবধূ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এদিন ডাক্তার জুবাইদা রহমানকে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে মেডিকেল বোর্ড। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিতে বিলম্বের কারণও জানান তিনি। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। বেগম জিয়াকে নিয়ে তারা আশাবাদী বলেও জানান এই চিকিৎসক। সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে আবারও দোয়া চান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হবেন তিনি। হাসান, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন?
ধন্যবাদ আপনাকে। আমরা এই হসপিটালে অবস্থান করছি, কিন্তু বেশ কয়েকদিন থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা হাসপাতালের সামনে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত যেটি তার সবশেষ তথ্য, চিকিৎসকরা বলছেন যে তাকে ফ্লাই করবার জন্য যে ক্যাপাসিটি সেটি কিন্তু এই মুহূর্তে না থাকার কারণে তাকে দেশের বাইরে এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য তারা কিছুটা সময় অপেক্ষা করছেন এবং সেখানে তার পুরো মেডিকেল যে বোর্ডটি রয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, তারা প্রত্যেকেই কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে যতটুকু রিকভারি করা সম্ভব। যদিও তার ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের যে সংক্রমণ সেটি কিন্তু কিছুটা আবারও বেড়েছে, যা গত কয়েকদিনে আমরা যেটি শুনেছিলাম যে বৃহস্পতিবার বা শুক্রবারের পর্যন্ত কিছুটা কমেছিল। তবে গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি যেটি বলছিলেন যে এই কিছুটা কিন্তু আবারও বেড়েছে, ফলে তাকে ফ্লাই করবার মতো এই মুহূর্তে ক্যাপাসিটি নেই। এই জন্য আমরা দেখেছি যে গত দুদিন আগে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে বিশেষ বিমানটি আসার কথা ছিল সেটিও কিন্তু এখন পর্যন্ত আসেনি। পরবর্তীতে যে জার্মানি থেকে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটিও কিন্তু এখন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে না। তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার পরিবারের পক্ষ থেকে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং যেহেতু তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি কিন্তু এসেছেন এবং পুরো বিষয়টিকে তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন, যেখানে চীন এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও কিন্তু এখানে এখন পর্যন্ত কাজ করছেন তার চিকিৎসার জন্য। এবং তাকে ICU মেডিসিনের জন্য যে ধরনের পরামর্শ সেগুলো কিন্তু আমরা দেখেছি যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন এবং বাকি যে টেকনিক্যাল সাপোর্টগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত চীনের বিশেষজ্ঞরাই দিয়ে যাচ্ছেন। ফলে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে এখন যে টিমটি চলছে সেটি কিন্তু এখন তাকে নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই কিন্তু তাকে দেশের বাইরে নেওয়ার সবগুলো প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এক নজর দেখতে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন দলীয় কর্মী সমর্থক সহ সর্বস্তরের মানুষ। তাদের দোয়া ও কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের প্রাঙ্গণ। বিস্তারিত আলফি রায়হানের প্রতিবেদনে। আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, এটাই আমাদের শেষ কথা। দিনরাতের হিসাব ভুলে এভাবেই প্রার্থনায় সময় কাটাচ্ছেন সর্বস্তরের মানুষ। কারণ এই হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়া। সারাদিনের পরিশ্রম শেষে কেউ এসে দাঁড়ান কাজ ঘেরা প্রবেশদ্বারে, আবার কেউ সংসারের সব ব্যস্ততা ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন হাসপাতালের সামনে। একটাই আকুতি, প্রিয় নেত্রী সুস্থ হোক, ফিরে আসুক আগের মতোই তাদের মাঝে। মানুষের এই অটুট ভালোবাসা যেন নিঃশব্দে বয়ে যায় রাস্তা থেকে হৃদয়ে। তাকে আমরা প্রচণ্ডভাবে ভালোবাসি, তার ভালোবাসা আমরা এখানে আসছি, কারণ দেশমাতার জন্য ঘরে থাকতে পারিনি। শারীরিকভাবে সুস্থ হয়ে জনগণের কাছে আবার ফিরত আসে, এটাই মানুষের প্রত্যাশা। খবর পাওয়া যায় আর এখানে একটা অন্তরের ফিল পাওয়া যায় যে নেত্রী এখানে আছে, পাশেই আছে। সব নেতা ঘুমিয়ে দোয়া করতেছে আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। দেখতে পাবে না জেনেও দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের একটাই বিশ্বাস, একটাই প্রার্থনা, বেগম জিয়া আবার ফিরে আসুক সুস্থ হয়ে সবার মাঝে। তার সুস্থতায় বিশেষ দোয়া, মিলাদ, এমনকি চোখ ভাসান তাহাজ্জুদের নামাজে। আমি অনেক দূরে থেকে অফিস করে আসতে এখানে আসছি, প্রতিদিনই আসার চেষ্টা করি দেশমাতাকে দেখার জন্য। দোয়া করছি, গাড়ি চালাচ্ছি, যে এখানে আসি, সময় ব্যয় করছি, নেত্রীকে দেখতে পাচ্ছি না। খালেদা জিয়া যতদিন থাকবো আমরা এতদিন এখানে থাকবো। দোয়া মুনাজা সব জায়গাত করেছি, ইনশাল্লাহ আমরা মসজিদে মাদ্রাসা সব জায়গাত করছি, খেতে খামার পর্যন্ত করছি। বৃষ্টি, রোদ, ক্লান্তি কিছুই থামাতে পারছে না মানুষের এই ভালোবাসাকে। দেশমাতার প্রতি অনুরাগেই মানুষ ভুলে যাচ্ছে দূরত্ব, ভুলে যাচ্ছে সময়। হাসপাতালের সামনে জড়ো হওয়া এই মানুষই যেন বলে দিচ্ছে ভালোবাসার নাম বেগম খালেদা জিয়া। দূর দূরান্ত থেকে এসে খেয়ে না খেয়ে এখানে বসে থাকার জন্য তাদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। তাদের একটাই চাওয়া, তাদের নেত্রী আবারও যেন তাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আলভি রায়হান, দেশ টিভি। এবার আইডিএলসি জনতার ভোট।
ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ৭ আসন। এই আসনে বিগত ১৬ বছরে কখনো আওয়ামী লীগ আবার কখনো জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। দুই দলের টানাটানিতে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি এই অঞ্চলে। রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় বেড়েছে বেকারত্ব। তাই আসন্ন নির্বাচনে কল কারখানায় দক্ষ শ্রমিক নিয়োগের মাধ্যমে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ৭ আসন। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩,৯৮,৭৯৬ জন। এর মধ্যে নারী ভোটার ১,৯৬,৩১৭ জন এবং পুরুষ ভোটার ২,০২,৪৭৯ জন। স্বাধীনতার পর থেকে ৩৩৯ বর্গ কিলোমিটারের এ আসনে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ২ বার এবং স্বতন্ত্র ১ বার জয় পেয়েছে। স্বাধীনতার দীর্ঘ পালাবদলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি এ আসনে। সবচেয়ে বেশি সমস্যা রাস্তাঘাটের উন্নয়ন না হওয়া, নেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানও। যদি রাস্তাঘাটটা ভালো হইতো, উন্নয়ন হইতো, তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলি আমাদের আশেপাশে এরকম ভালো ভালো প্রতিষ্ঠান হইতো, গড়ে উঠতো। ত্রিশাল মানে কাজী নজরুলের এলাকা সঠিকভাবে উন্নয়ন করা হয়, রাস্তাঘাট, স্কুল কলেজ যেগুলো আছে রাস্তায় সব যেন সঠিকভাবে উন্নয়ন করা হয়, যাতে আমরা ভালোভাবে চলাচল করতে পারি, পড়ালেখা করতে পারি। আমরা চাই ভালো একটা প্রার্থী, ভালো একটা উন্নত প্রার্থী, যেটা আমাদের এলাকা মানে আমাদের এই দেশটাকে আমি সুন্দরভাবে উজ্জ্বলভাবে গড়ে তুলতে পারি। এরই মধ্যে ত্রিশালে অর্ধশতাধিক শিল্প কারখানা গড়ে উঠেছে। সেসব কারখানায় দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে বেকারত্ব দূর করার কথা জানান বিএনপি ও জামাত প্রার্থী। ত্রিশালে মাদকের ব্যাপারটা এমন আকারে ধারণ করছে, আমরা এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসবো। প্রতিটা ইউনিয়নে একটা করে খেলার মাঠ ডিমার্কেট করে দিব। আমরা ইন্ডাস্ট্রি আনতে চাই যেখানে আমাদের ছেলে পেলেদের চাকরি হবে। রাস্তাঘাট এগুলোর উন্নয়নের ব্যাপারে প্রথম আমরা প্রাধান্য দেব। জাতীয় কবির স্মৃতি বিজড়িত স্থানকে মেডিকেল কলেজ সহ অন্যান্য বিষয়গুলোতে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখব। এছাড়াও এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম এবং খেলাফত মজলিসের ত্রিশাল উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারি মাওলানা আব্দুল কুদ্দুস শিকদার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে ভারতের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিশ্রুতির প্রয়োজন বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সীমান্তে মানুষ মেরে ফেলার ঘটনায় দুই দেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলছে মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা হত্যা বন্ধে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। মুক্তা মাহমুদের প্রতিবেদন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের দিনমজুর শহীদুল ইসলাম শহীদ অন্যান্য দিনের মতো সীমান্তে ভুট্টার খেতে কাজ করতে যান। সেখান থেকে ঘাস কেটে ফেরার পথে বিএসএফ এর ছোড়া গুলিতে নিহত হন শহীদ। এখন আমার ছেলে বাড়ি চলে আসবে, সে এখন বিএসএফরা গুলি করার পরে শুনলাম মানুষের মুখে যে মরে গেছে। শহীদের এমন করুণ মৃত্যুই এ ঘটনার শেষ নয়। এমন ঘটনা হরহামেশাই ঘটছে বাংলাদেশ ভারত সীমান্তে। অনেকে দেখা যাচ্ছে যে একটু আহত হয়, আবার অনেক সময় ফাঁকাগুলোও হয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে অক্টোবরে সীমান্তে বিএসএফ ১৯ জনকে গুলি করে হত্যা করেছে আর নির্যাতন করে হত্যা করেছে ৮ জনকে। গেল বছর ২৪ জনকে গুলি করে হত্যা আর ৪ জনকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। আর ২৩ সালে ২৮ জনকে গুলি করে হত্যা, একজনকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়। বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের, অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশ ছাড়াও ৬টি দেশের সীমান্ত আছে। তবে দেশটির সীমান্তে মানুষ মেরে ফেলার ঘটনা কেবল বাংলাদেশের সঙ্গেই ঘটে। এ হত্যার ঘটনায় ভারত বরাবরই চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সহ নানা অপরাধের দায় দিয়েই এড়িয়ে চলছে। বিষয়টিতে আমরা উদ্বিগ্ন, কিন্তু সেখানে মানব পাচার এবং চোরাচালানের মতো ঘটনা ঘটছে, যে কারণে গুলি ছোড়া হয়। এগুলো বন্ধ করতে হবে। হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই কিন্তু মানুষকে গুলি করে মারা হয়, এটার কোনো সমাধান আপাতত আমি দেখতে পাচ্ছি না। অ্যাকিউজার, জাজ অ্যান্ড এক্সিকিউশনার
3টা পজিশন আপনি তাকে দিয়ে দিতে পারেন। তবে কি সীমান্ত হত্যা বন্ধ সম্ভব নয়? বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সদিচ্ছার অভাব। বাংলাদেশে মানুষের যে ভারতের প্রতি একটা বিরূপ ধারণা জন্মায় তার একটা প্রধান কারণ হচ্ছে সীমান্ত হত্যা করা। এটা বন্ধ করতে গেলে যেটা প্রয়োজন হবে ভারতের সাথে পরিষ্কারভাবে জোরালোভাবে কথা বলতে হবে। কূটনীতি অন্যতম একটা এখানে ইনস্ট্রুমেন্ট হতে পারে। এই যে ভুল বোঝাবুঝি সম্পর্কের যে অবনতি সেটা থেকে পরিত্রাণ যেমন পাওয়া যেত, একইভাবে সীমান্ত হত্যাটাও বন্ধ হতো। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে শুরু করে বিজিবি বিএসএফ এর নিয়মিত বৈঠক হয়। ভারত প্রতিশ্রুতিও দেয়, কিন্তু বন্ধ হয় না হত্যাকাণ্ড। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা লঙ্ঘন করে পশ্চিমা কোম্পানি ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পণ্যটি উন্নয়নের টোপে মোড়ানো বিষ, যা নিকোটিন আসক্তি কমানোর পরিবর্তে নতুন নেশার ট্রেন্ড হয়ে উঠবে নতুন প্রজন্মের কাছে। জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে কার স্বার্থে এ সিদ্ধান্ত বেজার? উত্তর খুঁজেছেন জান্নাতুল মোহনা। সিগারেটের ধোঁয়ার প্রতিটি টানেই শরীরে প্রবেশ করে 1 থেকে 2 মিলিগ্রাম নিকোটিন। ধোঁয়া না উড়িয়ে বিষাক্ত উপাদানটি চিবিয়ে খাওয়া ধূমপান আসক্তি কমাতে পারে কিনা এমন প্রশ্ন শুনে খটকা লাগতেই পারে। তবে ভয়ঙ্কর এমন নীরব ঘাতক প্রবেশ করতে যাচ্ছে দেশের বাজারে, যা পশ্চিমা বিশ্বের নিকোটিন পাউচ নামে পরিচিত। ধোঁয়া নেই, গন্ধ নেই, ছোট্ট প্যাকেটে লুকিয়ে আছে নিকোটিন আসক্তির ভয়াবহ হাতছানি, যা সহজলভ্য হয়ে উঠবে সব বয়সী মানুষের কাছে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম তামাক কোম্পানি ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। তবে এই অনুমতি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এমনকি এ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা লঙ্ঘনেরও অভিযোগ মিলেছে। বলা হচ্ছে এটি ধূমপান আসক্তি থেকে মুক্তি দেবে, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি উন্নয়নের টোপে মোড়ানো বিষ। এটা আসলে মানুষের এই নিকোটিনের অ্যাডিকশনকে জিয়ে রাখার একটা চেষ্টা। ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই তখন অ্যাডিক্ট থাকবে, সবার মুখে একটা এরকম নিকোটিন পাউচ থাকবে, বিকজ এটা তো অ্যাডিকশন, তার ভালো লাগবে, তার ইউল গেট বেটার, সে কখনো নিকোটিন অ্যাডিকশন থেকে বেরোতে পারবে না। তাদের মতে চুইংগামের মতো এটি হতে পারে তরুণদের কাছে কুল এবং নতুন নেশার ট্রেন্ড। তামাক কোম্পানিগুলো সাধারণত আমাদের যারা নতুন প্রজন্ম আছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদেরকে প্রলুব্ধ করার জন্য, তাদেরকে আকর্ষণ তৈরি করার জন্য তারা নতুন নতুন প্রোডাক্ট তারা বাজারে নামায়। আসলে এদের মূল লক্ষ্য থাকে একটা আসক্তি থেকে নতুন একটা আসক্তিতে তাদেরকে স্থানান্তর করা। সিগারেটের বিকল্প নিকোটিন পাউচ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো নীতিমালা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পাউচগুলো সহজলভ্য হয়ে তরুণদের সর্বনাশ ডেকে আনলে এর দায় কে নিবে? নাকি নতুন করে আবার হুমকির মুখে মানব স্বাস্থ্য? এর উত্তর খুঁজতে বেজার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। এরপর সরাসরি বেজার কার্যালয়ে দেশ টিভি। এর বিরুদ্ধে এখন অথরিটি কিছু বলবেন, কিছু বললে এখন আমাদের এগেইনস্টে চলে যাবে। জানা যায় আইনি প্রক্রিয়া চলমান থাকলেও থেমে নেই ফিলিপ মরিস। এমনি তো স্থগিত কি আমরা লিখতে পারবো বা বলতে পারবো? না, স্থগিত কাজ চলছে, এটা ওনারা কি বলবে না বলবে, কারণ এটা রেফারেন্স আছে, অনেক কিছু আছে, এগুলো করবে, ওনারা করছে ওনাদের মতো। আমাদের কেন এই নীরবতা? কার স্বার্থে এই ছাড়পত্র? উন্নয়নের নামে ভবিষ্যৎ প্রজন্মকে কি আমরা নেশার দিকে ঠেলে দিচ্ছি? প্রশ্ন সংশ্লিষ্ট সকলের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংবাদ সকাল। লালমনিরহাটে বাড়ছে শীতের তীব্রতা। শীতের পোশাক না থাকায় কষ্টে দিন যাপন করছেন নিম্ন আয়ের মানুষজন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, আজকের শীতের সবশেষ পরিস্থিতি কি দেখছেন সেখানে আমাদের জানাবেন।
আসলে রূপ বৈচিত্র্যের কাল শীতকাল এবং এই শীতকাল শুরুর এখনো 10 দিন বাকি রয়েছে। তবে লালমনিরহাটে কিন্তু আজ থেকে আরো 1 মাস পূর্ব থেকেই শীত অনুভূত হচ্ছে এবং ধীরে ধীরে এর প্রকোপ আসলে বাড়ছে এবং শীত অনুভূত হওয়ার কারণে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের এই শীত উপেক্ষা করে মাঠে কাজ করার জন্য ছুটে বেড়াচ্ছেন। তবে যাদের আয় আসলে খুবই কম তারা কিন্তু এরই মধ্যে শীতের কাপড়ের সংকট আসলে তারা ভুগছেন। আমরা লালমনিরহাট জেলার একটু যদি তথ্য দিয়ে জানাতে চাই, গত 1 সপ্তাহ ধরে কিন্তু এই জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত আসলে সূর্যের দেখা মিলছে না। তবে 9টার পর থেকে আসলে সূর্য আসলে কিছুটা উঁকি দিচ্ছে এবং দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দিচ্ছে। আবারও বিকেলের দিকে কিন্তু সূর্য তাপমাত্রা কমিয়ে দিচ্ছে এবং হিমেল হাওয়াও আসলে বাড়ছে, যার কারণে শীত কিন্তু ধীরে ধীরে অনুভূত হচ্ছে। বিশেষ করে রাত্রেবেলা কিন্তু একেবারেই শীতের প্রকোপ খুবই বাড়ছে। ফলশ্রুতিতে সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শীতে অনেকটাই দুর্ভোগে আসলে পড়ছেন। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 1 সপ্তাহ ধরে লালমনিরহাটে 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে এবং ধীরে ধীরে এই তাপমাত্রার পারদ কিন্তু আসলে আরো কমতে পারে এবং আমরা এই সবকিছু মিলিয়ে আবহাওয়ার যে এই ওঠানামা এবং তাপমাত্রার যে ওঠানামা সেটি লালমনিরহাট সদর হাসপাতালে খবর দেখেছি। এর কারণে কিন্তু লালমনিরহাট সদর হাসপাতালেও শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা আসলে বৃদ্ধি পেয়েছে এবং এছাড়া আউটডোরেও কিন্তু বয়োজ্যেষ্ঠ এবং শিশু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বলতে চাই শীতকাল শুরুর এখনো 10 দিন বাকি রয়েছে। তবে লালমনিরহাটে কিন্তু এরই মধ্যে শীতের প্রকোপ আসলে বৃদ্ধি পেয়েছে এবং নিম্ন মধ্যবিত্ত মানুষজন যারা খেটে খাওয়া মানুষ এবং সকালেই যারা মাঠে কাজের সন্ধানে বেরিয়ে পড়েন তারা কিন্তু শীতকালীন যে পোশাক রয়েছে তাতে যথেষ্ট না থাকার কারণে তারা অনেকটাই কষ্টে ভুগছেন। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাটে শীতের সর্বশেষ পরিস্থিতির কথা জানাচ্ছিলেন সহকর্মী জামাল। ঝালকাঠিতে বিধিনিষেধ অমান্য করে বিদ্যালয়ের পাশে চলছে অবৈধ ইটভাটা। কৃষি জমির মাটি ব্যবহার, মাঠ কাঠ পোড়ানো সহ নানা অনিয়মে পরিবেশ ও জনস্বাস্থ্য পড়েছে মারাত্মক হুমকিতে। দেশ টিভির টিম সংবাদ সংগ্রহে গেলে ঘুষ দিয়ে ম্যানেজের চেষ্টাও করে মালিকপক্ষ। নাইম হাসান ইমনের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। ঝালকাঠিতে 41টি ইটভাটার মধ্যে 22টি নেই সরকারি অনুমোদন। এসবি 1 ও 2, জিজিবি, এমসিবি, 7 স্টার সহ বেশ কয়েকটি ইটভাটার কার্যক্রম চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাশেই। কাঠ পোড়ানোয় কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা, অ্যালার্জি সহ নানা সমস্যায় শিক্ষার্থী ও স্থানীয়রা। অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে গেলে বক্তব্য দিতে রাজি হননি অনেক ভাটা মালিক, বরং সংবাদ প্রকাশ না করতে ম্যানেজের চেষ্টা করেন কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের শিথিল তদারকির সুযোগে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব ভাটা মালিক। প্রাইমারি স্কুলের 2 সাইডে 2টা চলতে আছে। রঘু দলিতচর এই সরকারি বৃহত্তম বিদ্যালয় এই স্কুলের পাশে আমরা ইট কাটি। খুলনা থেকে এই কাঠালিয়া থানায় এই এসবি ভাটাই আমরা ইট কাটি আজ 6 বছর ধরে। এখানে ইট পোড়া হয়, ইট কাটে, সমিল আছে, লাকড়ি টাকড়ি কাটে। ঝালকাঠিতে চলা ইটভাটাগুলোর অর্ধেকই অবৈধ বলে স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব ভাটা। সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব। গেল বছর 25টি ইটভাটায় অভিযান চালিয়ে 32 লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত বছর আমাদের এই কার্যালয় থেকে 25টি ইটভাটায় অভিযান করে 32 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর অবৈধ ইটভাটায় দ্রুতই অভিযান হবে বলে জানান জেলা প্রশাসক। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। পরিবেশ অধিদপ্তর, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ আর ভাটা মালিকরা সচেতন না হলে ঝালকাঠির পরিবেশ ভয়াবহ হতে পারে, এমনটাই আশঙ্কা এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের অভাবে বন্ধ হওয়ার উপক্রম পিরোজপুরের একমাত্র ডাম্পিং স্টেশনটি। 2022 সালে এই ডাম্পিং স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ফলে শহরের বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুফল পাচ্ছে না পৌরবাসী, বরং দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। জালিস মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। প্রায় 30 বর্গ কিলোমিটার জুড়ে পিরোজপুর পৌরসভায় লক্ষাধিক মানুষের বসবাস। পৌর শহরের বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে 2022 সালে উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণে 3 বছর অতিবাহিত হলেও এখন আগের মতোই খোলা জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। এতে করে দুর্গন্ধ, মশামাছি আর নানা রকম রোগের ঝুঁকি বাড়ছে পৌরবাসীর। পিরোজপুর পৌর এলাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 টন বর্জ্য উৎপন্ন হয়। বর্তমানে এসব বর্জ্য যথাযথভাবে প্রক্রিয়াজাত করা না হওয়ায় শহরের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। 8.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ব্যবহারহীন পড়ে থাকলে শুধু অর্থের অপচয় নয়, শহরের পরিবেশ ব্যবস্থাপনার ওপরও পড়বে বিরূপ প্রভাব। অন্যদিকে ডাম্পিং স্টেশনটির ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রয়েছে ডাম্পিং স্টেশনের কর্মীদের। মেশিন একটু যন্ত্রপাতি থাকতো তাহলে আমরা এটা লইয়া একটা সামনের দিকে আগাইতে পারতাম এবং সার, দানাদার সার আর কি তৈরি হইতো। এখানে আসলে এই জায়গাটাই নির্ধারণ করা একটু ভুল জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে পরিবেশের ক্ষতি হচ্ছে। পৌরসভা যে সফলতা চাচ্ছে সেটা আসলে এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পারে নাই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে যন্ত্রপাতি স্থাপন ও পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল না থাকায় কার্যক্রম ধীরগতিতে চলছে। সরকারি সহায়তা পেলে জৈব সার তৈরির পাশাপাশি ডাম্পিং স্টেশনটি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। পচনশীল ময়লা এবং প্লাস্টিক এবং পলিথিন আলাদা করার জন্য কোনো যন্ত্রপাতি না থাকায় সকল ময়লাগুলি আমরা বাছাই করতে পারতেছি না। মেশিনের মাধ্যমে এটা আলাদা করা যাইতো, তাহলে হয়তো দেখা যাইতো যে মানে সম্পূর্ণ ময়লাটাকে বাছাই করা সম্ভব হতো। ডাম্পিং স্টেশনটি সিটিএআইপি প্রকল্পের আওতায় 4 একর জমির উপরে 8,51,07,660 টাকা ব্যয়ে 2022 সালে চালু হলেও দৃশ্যমান নেই কোনো কার্যক্রম। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে 7 ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার। শনিবার কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিদিন 50টি করে আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে আমদানি করা যাবে 30 টন পেঁয়াজ। এবছর 1 আগস্ট পর্যন্ত যে সকল আমদানিকারকরা রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। সেই সাথে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। সম্প্রতি রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারের গাফিলতি ও ক্লিনারের অপচিকিৎসায় নুহা নামে 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেয়ার পর ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দুর্ঘটনার পর নুহার হাতের হাড় বের হয়ে আসে। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয় উন্নত চিকিৎসার জন্য। প্রথমে জরুরি বিভাগে ডাক্তার শফিকুর রহমান শিশুটিকে দেখে পরে অন্য রোগী দেখতে যায়। এ সময় দায়িত্ব দেয়া হয় আউটসোর্সিং ক্লিনার ফজলুর কাছে। ক্লিনারই নুহার কাটা হাতে সেলাই দেন। 33 সেলাই শেষে মারা যায় শিশুটি। এমনকি সেলাই করার পর নুহার পরিবার থেকে 400 টাকাও নেন ক্লিনার। আমার রোগীর এই জায়গাটা যে কাটছে, এই যে বাম হাতে এই জায়গাটা কাটার পরে ডাক্তার দেখে না, আমি করলে আরেকবার করলে পরে ওই রুম থেকে নিয়ে ড্রেসিং কইরা শিলি দিছে। ওই যে বদলু না বদলু আমরা নিষেধ দিলে তো হবে না, আগে কর্তৃপক্ষ নিষেধ দিতে হবে। কর্তৃপক্ষ, আমি তো দূর থেকে আসছি এখানে সরকারি চাকরি এর জন্য জব করতেছি, আমি নিষেধ করলে তো হবে না। যদি আমাদের ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে কোনোদিন সম্ভব নেই এটা। কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025-এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী বরিশাল
পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বরিশাল অঞ্চলের 15টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 132 জন নির্বাচিত শিক্ষার্থী 44টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রতিযোগিতাটির জাতীয় পর্ব আগামী 27 ডিসেম্বর 2025 তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে এবং 8টি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত মোট 50টি উদ্ভাবনী প্রকল্প এতে অংশ নেবে। চূড়ান্ত পর্বে বিজয়ী 3টি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার। নরসিংদীর শিলমান্দিতে একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে শিলমান্দির এনআর স্পিনিং মিলের তুলার গোডাউনে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মিলের ভিতরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মিলের তুলার গোডাউনের বেশ কিছু অংশ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গোয়া রাজ্যের একটি নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ গেছে কমপক্ষে 23 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে আগুন লাগার খবরে সেখানে ছুটে যায় দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স। চলে উদ্ধার অভিযান। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সব মৃতদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি সম্পূর্ণভাবেই তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে মন্তব্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতে থাকবেন কিনা সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও এক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলেও মনে করেন এস জয়শঙ্কর। আর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত। জয় সরকারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গেল বছরের 5 আগস্ট ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠিও দিয়েছে। তবে বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি ভারত। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দুদেশের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। এসব বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লির হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
শেখ হাসিনার ভারতে অবস্থানের ব্যাপারেও কথা বলেন তিনি। She came here in a certain circumstance and ভারতে অবস্থান শেখ হাসিনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি মূলত বাংলাদেশে সে সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার উপর নির্ভরশীল। তিনি কতদিন ভারতে অবস্থান করবেন তা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর। in what happens to her, but again that is something which she has to make up her mind. রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের প্রত্যাশার কথা তুলে ধরেন জয়শঙ্কর। The entire issue was about fair elections. আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে হয়েছিল এ নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনই হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। Likes to see the will of the people assailed. ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় পাশে থাকতে চায় নয়াদিল্লি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশেও গণতন্ত্রের সুস্থ চর্চা দেখতে চায় ভারত। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।